দুটো আইন নতুন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশে যে একটা বিশেষভাবে গ্যাংস্টার আইন যেটা বলা হয়, সেটা হচ্ছে গ্যাংস্টার্স অ্যান্ড অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট 1986 সালের। তো খানিকটা তার আদলেই এবারে আমাদের এখানে যেটা আসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। গ্যাংস্টার বলতে উত্তরপ্রদেশের গ্যাংস্টার বলতে যা বোঝায়, আর আমাদের এখানে সিন্ডিকেট বা তোলাবাজ বলতে যা বোঝায়, এই দুটো কি মোটামুটি একই ধরনের অপরাধ মনে হয় আপনার? দেখুন, অপরাধের মধ্যে কিছু তারতম্য থাকেই, তবে এদের মিল আছে সে ব্যাপারে সন্দেহ নেই। আমাদের রাজ্যে, দেশের এবং রাজ্যের যেসব আইন আছে সেই আইনগুলো প্রয়োগ করেই গুন্ডা বদমাশ যারা আছে তাদের শেষ করা যায়। প্রয়োগটা যদি ভালোভাবে হয়, রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, আর না হলে আপনি যতই আইন করুন আপনি করতে পারবেন না। আমি উদাহরণ দিচ্ছি, এই যে রাজ্যে শাসক দল বদল হয়েছে, তো বদল হওয়ার পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি যেসব কথাগুলো বলেছেন, আমি সেটা তুলে ধরছি, আমি নিজের কথা বলছি না। তিনি যেটা বলেছিলেন যে এখানে যে বেআইনি বাড়ির তালিকায় যাদের নাম আছে তাতে আগের জামানায় মন্ত্রী ছিলেন তার এবং তার ছেলের নামে একদম 90টা বাড়ি আছে বলেছিলেন। আচ্ছা, তিনি এখন কোথায় আছেন? যার তিনি এখন কোথায় আছেন? তিনি তো ভালো তৃণমূল এখন। তো ওই ভালো তৃণমূলের বিরুদ্ধে ওই কি 90টা বাড়িতে কি ব্যবস্থা নিয়ে আমরা শুনছি না, শুনছেন না? তো তাহলে ধরুন যে 100টা নতুন আইন হলো, কিছু লাভ হবে? ঠিকই বলেছে। আবার আর একটা কথা বলছি, এতে দু একদিনের মধ্যেই বিধানসভাতে দেখেছেন যে মেয়রের সই আছে, আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। মেয়রটা কে ছিলেন? তিনি এখন কোথায় আছেন? ভালো তৃণমূল হয়ে গেছেন। তো তাহলে তাকে কি এই কেসে গ্রেফতার করা হবে? তো তার যিনি একেবারে ডান হাত তিনি গ্রেফতার হয়েছেন। গুন্ডা বদমাশদের যে পুলিশের লোকেরা নিয়ন্ত্রণ করতে পারেন না, সেটা আইনের অভাবের জন্য, রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের এবং পুলিশকে দলদাস করে দেওয়ার জন্য পারে না। ঠিকই বলেছেন, কারণ এর আগে আমরা শুনতাম যে আগের জমানায় থানায় গেলে পরে এফআইআর নেওয়া হতো না যদি অভিযুক্তরা শাসক দলের হতো। এখনো একই রকম ভাবে আমরা শুনছি যে থানায় যাচ্ছে ওই দলের যারা গুন্ডা ছিল তারা এখন এই দলের গুন্ডা হয়ে গেছে, তারা দোকানে ঢুকে মারধর করেছে, তোলা আদায়ের জন্য চেষ্টা করেছে, তার বিরুদ্ধে থানায় গেছে, থানা বলেছে যে আপনারা একটু বোঝাপড়া করে মিটিয়ে নিন। তো তাহলে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে তো ওইটাই যে এটা আইনের অসুবিধা নাই, যারা আইনটা প্রয়োগ করছে তাদের অসুবিধা। আমি অনুরোধ করব, যদি পারেন রাজনৈতিক নেতারা পরিবর্তিত হন আর এই পুলিশের লোকদের একটু পরিবর্তন করুন, এরা যাতে নিরপেক্ষভাবে কাজ করে, আইন অনুসারে কাজ করে, এই ব্যবস্থা করুন। নতুন আইনের কোনো দরকার নাই। কিন্তু সংগঠিত অপরাধ দমনে যেমন মহারাষ্ট্রেও মককা আমরা জানি, উত্তরপ্রদেশেও এই আইনটা খুবই কার্যকর। তো এখন যদি এই সরকার বলে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সংগঠিত অপরাধ দমন করতে আমাদের একটা নতুন আইন লাগবে। আচ্ছা, এনডিপিএস অ্যাক্ট সংগঠিত অপরাধ দমন করার জন্য হয়েছিল, তো এবং মাদক সংক্রান্ত যে আইন, হ্যাঁ, আর সেই আইন অনুসারে কোনো গাড়ি যদি ব্যবহৃত হয় বাজেয়াপ্ত করার প্রভিশন আছে, যদি ড্রাগের ব্যবসা থেকে কোনো সম্পত্তি হয় সেটাও বাজেয়াপ্ত করার প্রভিশন আছে। হেরোইন হলে 10 বছর মিনিমাম সাজা, গাঁজা হলে 5 বছর, জরিমানা হচ্ছে 1 লাখ, আর গাঁজা হলে 50,000। পরবর্তী অফেন্সে আরো বেশি। ড্রাগের কারবার বন্ধ হয়েছে কি? বরং আগের জামানায় দেখা যাচ্ছে লোককে মিথ্যে করে ড্রাগের কেস দেওয়া হচ্ছে যাতে জামিন হয় না। অতএব আপনার আইন নাই বলে এই অপরাধগুলো হচ্ছে তা নয়। আমি আবারও বলছি, রাজনৈতিক নেতারা অসৎ বলে অপরাধ হচ্ছে, পুলিশের লোকেরা অসৎ বলে অপরাধ।
ঠিক তাই। এই যে ধরুন ভাঙচুর, দাঙ্গা হামলা যেরকম হয় আর কি, সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর, এটাকে আটকানোর জন্য 2023-এ কিন্তু একটা সংশোধনী বিল এনে আইন হয়েছিল, যে ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল এনে আইন হয়েছিল। সেটা সরকারি সম্পত্তি নষ্ট হলে তার সাজার সঙ্গে সঙ্গে সেগুলো বাজেয়াপ্ত করে নিলাম করে সম্পত্তি, মানে যে অভিযুক্ত বা দোষী যারা টাকাটা হবে, ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা একদম। হয়েছিল, হ্যাঁ। কিন্তু কটা ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে? না, আবার তো শুভেন্দু অধিকারী সরকারি একই আইনের সংশোধনী আনছেন। আমি বলছি যে আজকে পর্যন্ত যে আইন আছে, রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, পুলিশের লোকেরা যদি সৎভাবে কাজ করে, তাহলে নতুন কোনো আইনের দরকার নাই। কেউ করতে চাইলে কেন করতে চাইছেন তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। না, মুখ্যমন্ত্রী তো বিধানসভায় ঘোষণা করলেন যে ওই সমস্ত বেআইনি যে সম্পত্তিগুলো, বাড়িগুলো, সেগুলোকে সব বাজেয়াপ্ত করব এবং উড়ালপুলের নিচে যারা থাকে তাদের বসবাসের বন্দোবস্ত করব। দেখুন, ঘোষণা করা একটা জিনিস আর কাজে করা আর একটা জিনিস। এই যে অনেক লোক গ্রেপ্তার হচ্ছে, এটা যথেষ্ট নয় যে কারো কাছে 10 কেজি সোনা পাওয়া যাচ্ছে, কারো 50,000 টাকা পাওয়া যাচ্ছে, ওই গ্রেপ্তারটা যথেষ্ট নয়। ওই হাজতে কদিন থাকলো সেটাও যথেষ্ট নয়। এদের জেল হয়েছে কিনা, সাজা হয়েছে কিনা, এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হয়েছে কিনা, সেইটা দেখতে হবে। কিন্তু আমরা এতদিন দেখেছি সম্পত্তি বাজেয়াপ্ত মানে এই পিএমএলএ অ্যাক্ট, অর্থাৎ ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেটা রোজ ভ্যালির ক্ষেত্রে আমরা দেখেছি, সারদার ক্ষেত্রে আমরা দেখেছি। আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিচ্ছি। বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো কলকাতায় হয়েছে। আচ্ছা, সেখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আছে, আমাদের একজন আইপিএস অফিসার, ডিজি বা ডিজি লেভেলের ডাইরেক্টর আছেন, অনেক রকম সায়েন্টিস্ট আছেন। আচ্ছা, আপনি আমাদের পুলিশের লোকদেরকে বলবেন তো যে আমাকে গত 5 বছরে একটা কেস দেখেন যেটা ফিঙ্গারপ্রিন্টের ওপর সাজা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আছে, পুলিশের লোকেরা মামলা করছে, এই ডাইরেক্টর থেকে আরম্ভ করে যত এক্সপার্ট আছে সকলে বেতন নিচ্ছেন, কিন্তু তাদের কন্ট্রিবিউশন কি? 0। ঠিকই, তার মানে বিষয়টা আইনের নয়, বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা আপনার কাজ জানা, কাজ করা, একদমই তাই। নিরপেক্ষ থাকা। আর নিরপেক্ষ থাকা নিয়ে যদি বলি, তাহলে আরেকটা কথাই, শেষ প্রশ্ন আপনাকে করব, যে যে মামলাগুলো অপরাধীদের ধরা হয়নি, তার মধ্যে একটা হচ্ছে, আমরা জানি কালীগঞ্জে তামান্না খাতুন, যে ছোট্ট মেয়েটা বোমার আঘাতে মারা গিয়েছিল, তার মা এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন এবং বললেন যে আমি যাদের বিরুদ্ধে এফআইআর করেছি তাদের অনেককেই ধরা হয়নি। তারপরেই আমরা দেখলাম 6 জন গ্রেপ্তার হলো। আর কাকদ্বীপে যে দেবু দাস এবং উষারানী দাস যাদের পুড়িয়ে মারা হয়, তাদের ছেড়ে, তারা সিপিআইএম কর্মী ছিলেন, তাদের ছেড়ে দীপঙ্কর দাস দেখা করলো মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপর 10 জন গ্রেপ্তার হলেন, তারা সব এফআইআর এ নাম থাকা লোক, যাদের এতদিন ধরা হয়নি, এবং তারা তৃণমূলের নেতাকর্মী, অর্থাৎ পূর্বতন শাসক দলের। তাহলে সাজা দেওয়ার জন্য বা অভিযুক্তদের গ্রেপ্তার করানোর জন্য কি এইভাবেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন হবে? সিস্টেমের মধ্যে মুখ্যমন্ত্রী কটা কেসে হস্তক্ষেপ করতে পারবেন? পারবেন? এটা কি সম্ভব? কজনের বক্তব্য তার পক্ষে শোনা সম্ভব? সেই জন্য মেশিনারিটা যাতে কাজ করে, ঠিক তাই। আমি এইটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম যে একজন পুলিশ মন্ত্রীর পক্ষে সবকিছু নিশ্চিত করা সম্ভব নয় যদি তার অধীনের যে মেশিনারিটা আছে সেটা ঠিকমতো কাজ না করে। তো কালীগঞ্জে 24 জনের নাম ছিল, ঠিক। তা আগে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, বাকি যারা ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর যখন পুলিশ অ্যারেস্ট করতে পারলো, আগেও পারতো না, আমি ধরে নিলাম যে আগের শাসনামলে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বলে তারা অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু আমি বলবো তা নয়, এই পুলিশের লোকেরাও তাদের কাছে টাকা খেয়ে বসেছিলেন, নাহলে কেন অ্যারেস্ট করেনি? মুখ্যমন্ত্রীর কাছে এসেছে, এখন চাকরি বাঁচানোর জন্য অ্যারেস্ট করছে। তো এরকম হলে কি করে চলবে? তাহলে কি করে? তাহলে আইনের শাসন, আগে শাসকের আইন ছিল, আইনের শাসন তো কোনোদিনই হবে না। তাহলে শুনুন, এখানে পুলিশ মন্ত্রী যিনি হবেন তাকে যেটা নিশ্চিত করতে হবে
যে একজন সৎ লোককে ডিজি করতে হবে, একজন সৎ লোককে সিপি করতে হবে, একজন সৎ লোককে এসপি করতে হবে, একজন সৎ লোককে ওসি করতে হবে, এবং সেটা যদি করতে পারেন তাহলে বাকি কাজটা কিন্তু করা তার পক্ষে সম্ভব হবে। কিন্তু অসৎ লোকরা ডিজি থাকবে, সিপি থাকবে, এসপি থাকবে, ওসি থাকবে, আর কাজগুলো সব সৎভাবে হবে, একসঙ্গে হয় না।